এখন আমি আলোচনা করব প্রেজেন্টের যে চারটি টেন্স রয়েছে, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাংলা বাক্য দেখে কিভাবে বুঝতে পারবে কোনটা কোন টেন্সে রয়েছে সেটার দুটি কৌশল দেখাবো, অ্যান্ড এই বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করবে সেটাও দেখাবো। সো ফার্স্ট দেখো যে সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট, আমরা দুটো নামেই ডেকে থাকি। আমি প্রতিদিন ভাত খাই, এই হচ্ছে বাক্য। তো এই বাক্যের মধ্যে থেকে আমাদেরকে এখন ফার্স্ট ক্রিয়া, দ্যাট মিনস ভার্ব, যেটা সেই ভার্বটা খুঁজে বের করতে হবে। এই বাক্যের মধ্যে আশা করি তোমরা ভার্ব খুব সহজেই চিনতে পারবে, কারণ আমরা ভার্ব নিয়ে বিস্তার আলোচনা করেছি প্রথম দিকে। সো এখানে খাই শব্দটা হচ্ছে ভার্ব, আর এই ভার্বটা দেখে আমাদের মনের মধ্যে একটা ফিলিংস বা একটা অনুভূতি এরকম হচ্ছে যে কাজটা এখনো শুরু হয়নি এবং কাজটা শেষও হয়নি। প্রেজেন্ট ইনডেফিনিটেরই অর্থ হচ্ছে যে কাজটা শুরুও হয়নি, কাজটা শেষও হয়নি এবং কাজটা চলছেও না। ওকে, কাজটা শুরু হয়নি, শেষ হয়নি, কাজটা চলছে না, দ্যাট মিনস কাজটি সাধারণত হয়, এরকম অর্থ। তো এখানে আমরা যেটা দেখতে পেলাম ক্রিয়াটা দেখে যে কাজটা শুরু হয়নি, শেষও হয়নি, কাজটা চলছেও না। এইবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের দিকে একটু নজর দাও যে আমি এখন ভাত খাচ্ছি, এখানে ক্রিয়াটা হচ্ছে এটা। এবার এই খাচ্ছি শব্দটা থেকে একটা অনুভূতি বা ফিলিংস পাচ্ছি, সেটা হচ্ছে যে কাজটা চলছে, কাজটা শুরু হয়ে গেছে, এখন কাজটা চলছে। সো যখন কোনো কাজ কন্টিনিউ মানে রানিং অবস্থায় আছে, মানে চলছে, সেই অর্থে কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্টে থাকলে পাস্ট কন্টিনিউয়াস। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি, তাই এটা আমরা দেখতেই পাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বোঝা গেছে। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টের বাংলা বাক্যটা দেখো যে আমি ভাত খেয়েছি, আর ভার্ব হচ্ছে এটা। দেখো খেয়েছি এই কথাটি বা এই শব্দটার মধ্য দিয়ে কি একটা অনুভূতি আসছে, সেই অনুভূতিটা হলো যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে। তাহলে যে কাজ সবেমাত্র বর্তমানে শেষ হয়েছে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভাত খেয়েছি আর কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন একটু ভালো করে দেখো যে খাই, খাচ্ছি, খেয়েছি, তিনটার ক্রিয়ার রূপ কিন্তু ভিন্ন ভিন্ন। এইবার শেষেরটা দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, ক্রিয়া কোনটা? খাচ্ছিটা ভার্ব। সো খাচ্ছি মানে কি? কাজটা চলছে, কাজটা চলছে। আবার এখানে দেখো 1 ঘন্টা ধরে। ওকে, সো এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটোর ক্রিয়াপদ দেখতে সেম টু সেম 100% একই রকম। এই দুটো ক্রিয়া দেখে বোঝা যাবে না কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং কোনটা শুধু কন্টিনিউয়াস। ওকে, সো এই দুটোকে ভিন্নভাবে চেনার জন্য একটা জিনিস মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে একটা সময় ধরে কাজটা চলতে থাকবে বা একটা সময় থেকে কাজটা চলতে থাকবে। আর একটু বিস্তরভাবে আমি আলোচনা করছি, দেখে নাও যে কোনো একটা কাজ শুরু হয়েছে এবং এখনো শেষ হয়নি, বা একটা নির্দিষ্ট সময় ধরে চলে যাচ্ছে, একটা সময় থেকে চলে যাচ্ছে, মানে কন্টিনিউ চলতেই আছে, সেই অর্থে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস অর্থ হচ্ছে কি যে কাজটা শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, কতক্ষণ ধরে চলছে বা কখন শুরু হয়েছে এইরকম কোনো ইঙ্গিত থাকবে না। ওকে, সো এখানে আর উদাহরণটা হচ্ছে আমি এখন ভাত খাচ্ছি, আর এখানে হচ্ছে দেখো আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। তাহলে এখানে 1 ঘন্টা ধরে মানে একটা ঘন্টা ধরে এই কাজটা চলতেই আছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এটাতে বলা হয়েছে আমি এখন ভাত খাচ্ছি, মানে এখন কাজটা চলতে আছে, কতক্ষণ ধরে চলছে, কখন থেকে চলছে, এই রকম কোনো সময়ের উল্লেখ থাকে না। আশা করি বোঝা গেছে। তো এই হলো একটি পদ্ধতি বা একটি কৌশল, যার সাহায্যে তোমরা বাংলা বাক্য থেকে চিনতে পারবে বা বাংলা বাক্য দেখে চিনতে পারবে কোনটা প্রেজেন্টের কোন কোন টেন্সে রয়েছে। ক্লিয়ার? আর একবার ছোট করে আমি বলে দিই যে ইনডেফিনিট বা সিম্পল মানে হচ্ছে কাজটা শুরু হয়নি, শেষও হয়নি, চলছেও না, সাধারণত হয়।
কন্টিনিউয়াস হচ্ছে কি যে কাজটা সবেমাত্র শুরু হয়েছে, মানে রানিং চলছে এরকম জানতে পারবো। আর পারফেক্ট টেন্সটা কি যে কাজটা এই মাত্র শেষ হয়েছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কি যে কাজটা শুরু হয়েছে তবে একটা সময় ধরে চলতে আছে কাজটা। এই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথম দিকে আমরা বলেছিলাম যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটা টেন্স। তো তিনটা টেন্সের মধ্যে ফিউচারে আমরা বলেছিলাম ব থাকে। ব মানে হচ্ছে বাংলা ক্রিয়াপদের শেষে আমরা এই ব বর্ণটি সাধারণত পেয়ে থাকবো। তবে আরো একটি কথা স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে দন্তান্ন থাকলে সেটাকে অ্যাভয়েড করে চলতে হবে, ওটাকে মনে মনে বাদ দিয়ে তোমরা সেই টেন্স নির্ণয় করবে। ব থাকলে ফিউচার, ল, ম, ত এবং ছিল, এগুলো থাকলে সেটা পাস্ট টেন্স। আমি একটু ছোট্ট করে লিখে দিই, পাস্ট। অ্যান্ড ব থাকলে হচ্ছে ফিউচার। আর এই সমস্ত জিনিসগুলো যদি না থাকে, ল, ব, ম, ত এবং ছিল, এগুলো যদি না থাকে তাহলে সেটা হয়ে যায় প্রেজেন্ট। একটু ভালো করে দেখো এদিকে যে এই ক্রিয়ার শেষে দেখো কি আছে, হর্ষই, এই বর্ণটা রয়েছে হর্ষই। খাই, হর্ষই রয়েছে। তাহলে এখানে কি ব আছে, এখানে কি ম আছে, এখানে কি ত আছে, বা এখানে কি ছিল আছে? এরকম কোনো কিছু নেই। এগুলো থাকলে সেটা হয়ে যেত পাস্ট অথবা ব থাকলে ফিউচার। যেহেতু এগুলো নেই তাই এগুলো প্রেজেন্ট। তারপরে দেখো ছয় ছয়ে হস্যি, মানে ছয় হস্যি বা চয় হস্যি আছে, এখানেও কিন্তু ব নেই, ল, ম, ত ছিল নেই, তাই পাস্ট বা ফিউচার হয়নি। এখানেও দেখো ছয় হস্যি রয়েছে, তো এটাও কিন্তু ফিউচার বা পাস্ট টেন্স কোনোদিনই হবে না। দেখো খাচ্ছি, এখানেও নেই। এবার আরেকটা জিনিস দেখো, এই টেন্সগুলো চেনার কৌশলটা দেখো। ওকে, সো প্রতিদিন ভাত খায়, এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে বা সিম্পল প্রেজেন্টে তোমরা এই ছ বর্ণটি পাবে না, ছ বর্ণ পাবে না। কন্টিনিউয়াসে ছ পাবে, কিন্তু তার আগে যে অক্ষর বা বর্ণ থাকবে সেখানে কিন্তু একার থাকবে না, একার থাকবে না। তার আগের বর্ণতে যে একারটা হয় এরকম, এই একারটা থাকবে না। এক্সাম্পল দেখো, চয়ে বা ছয় হস্যি, মানে চ বা ছ আছে, তার আগের অক্ষরটা কি খ, এখানে কোনো একার আছে? নেই, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। পারফেক্টে ছ পাবে, তার আগের অক্ষরে এরকম একটা একার পাবে, তার আগে যে অক্ষরটা থাকবে তার আগে একারটা পাবে। দেখো ছ আছে, তার আগের অক্ষরে একার আছে, খেয়েছি। ক্লিয়ার? তাহলে এই তিনটা জিনিস যদি মনে রাখতে পারো, ইনডিফিনিটে ছ থাকবে না, কন্টিনিউয়াসে ছ থাকবে, তার আগের অক্ষরে একার থাকবে না, পারফেক্টে ছ থাকবে, মানে বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ছ থাকবে, তার আগের অক্ষরে একার থাকবে। ওকে, এবার পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়মটা তো কি হলো? কন্টিনিউয়াসের যে নিয়মটা পেলাম আমরা, যে ছ থাকবে ক্রিয়াপদের শেষে এবং তার আগের অক্ষরে একার থাকবে না, সেম জিনিস দেখতে পাবো। তবে আরেকটি কথা, যে একটা নির্দিষ্ট সময় ধরে বা থেকে কাজটা চলতে থাকবে, এরকম একটা টাইমের ইঙ্গিত আমরা পাবো, যেটা এখানে আমি আন্ডারলাইন করে রেখেছি যে 1 ঘন্টা ধরে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেল। বাংলা ক্রিয়াটা একই রকম, বাট এখানে সময়ের সেরকম কোনো উল্লেখ থাকবে না, আর এখানে একটা সময় ধরে বা থেকে এরকম উল্লেখ থাকবে। তো এই হচ্ছে দ্বিতীয় কৌশল। আশা করি প্রথম এবং দ্বিতীয় কৌশল দুটোই বুঝতে পেরেছো। যেটা তোমাদের সহজ মনে হবে সেটাই তোমরা অ্যাপ্লাই করবে বা সেই পদ্ধতিতে টেন্স চেনার প্রয়াস করবে বা চেষ্টা করবে। তবে তোমাদের মনের মধ্যে এখনই প্রশ্ন জাগতেই পারে যে ছ যদি না থাকে তাহলে ইনডেফিনিট? অবশ্যই ইনডেফিনিট। তার আগে একটু পিছন দিকে চলে যাও, প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে আমি কি বলেছি, ব যদি থাকে তাহলে ফিউচার ক্রিয়াপদের শেষে বাংলা বাক্যের, তাহলে দেখো এইখানে কিন্তু আমরা বও পাবো না। এবার কথা হচ্ছে যে দেখা গেল এমন একটা বাক্য পেলাম যে বাক্যটাতে ব আছে, এবার এই কথাটা মনে আসলো যে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ছ না থাকলে তো প্রেজেন্ট টেন্সের ইনডিফিনিটটা হয় বা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট না। আগে তোমাকে এইভাবে আইডেন্টিফাই করতে হবে যে প্রেজেন্টে রয়েছে না পাস্টে রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো ফিউচারে ব থাকে,
তাহলে ব যখন পাবো তো আমরা ফিউচারে পেয়েই গেলাম, তখন কিন্তু আর ওই প্রেজেন্টে যে ছ থাকবে না, এটার তো কোনো প্রশ্ন উঠে আসবেই না। পাস্টে ল, ম, ত ছিল থাকবে, এগুলো যদি থাকে তাহলে তো সেটা পাস্ট হয়ে গেল, আমাদের ছয়ের কোনো গল্প আসলোই না। এই চারটা বাদ দেওয়ার পরেও যদি আমরা ছ শব্দটা বর্ণটা যদি না পাই, তাহলেই সেটা প্রেজেন্ট ইনডেফিনিট। আশা করি বোঝা গেছে। এবার প্রত্যেকটা টেন্সকে আমরা সেই ইংরেজিতে ট্রান্সলেশন করব। সো প্রথমে দেখো যে আমি প্রতিদিন ভাত খাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। আর প্রেজেন্ট ইনডেফিনিটের একটা নিয়ম রয়েছে বা একটা রুলস রয়েছে, সেটা হচ্ছে যে টু সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে ভার্বের ফার্স্ট রূপ, তারপরে অবজেক্ট, তারপরে যা থাকে সেগুলো বসে। তো এইটুকুটা আমি লিখে রাখলাম। আর এইখানে আচ্ছা একে একে আমরা আলোচনা করি। আমি প্রতিদিন ভাত খাই, দেখো নিয়ম অনুযায়ী আমরা সাবজেক্ট বসাবো। তাহলে সাবজেক্ট বের করার প্রসেস তো আমরা জানি, কে খাই, আমি খাই, সো এটা হবে আই। ভার্ব কি, খায়, খাওয়া ইংরেজি ইট, ইট লিখলাম, ভার্বের ফার্স্ট রূপ। ওকে, অবজেক্ট কি, আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব, কি খাই, ভাত, হবে রাইস। বাকি কি পরে থাকলো, প্রতিদিন, সব ডেইলি, ফুল স্টপ। আই ইট রাইস ডেইলি, এই হচ্ছে ইংরেজি বাক্য, আই ইট রাইস ডেইলি। সো এই যে নিয়ম, এই নিয়ম অনুসারে কিন্তু আমাদের এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করে ফেললাম। এইভাবেই তোমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। তবে এখানে আরো একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি বাংলাতে, সেটা হচ্ছে যে সে প্রতিদিন হাঁটে, হাঁটে মানে হচ্ছে ওয়াক করে যেটা। তো দেখো হাঁটেটা হচ্ছে কি ভার্ব। এবার হচ্ছে এই ভার্বটাকে দেখে আমরা বুঝতেই পারছি যে এখানে ব নেই, ফিউচার টেন্স হবে না, ল ম ত ছিল নেই, পাস্ট টেন্স হবে না, তাহলে এটা প্রেজেন্টে আছে। প্রেজেন্টে ছ নেই, ইনডেফিনিট। আর একটা কথা কি, যে কাজটা শুরুও হয়নি, শেষও হয়নি, চলছেও না, দ্যাট মিনস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, সো দেখো এখানে সাবজেক্ট অনুযায়ী, নিয়ম অনুযায়ী দেখো সাবজেক্ট আসবে প্রথমে, সাবজেক্ট হলো হি অথবা সি। তো হি বসালাম আমি, ভার্বের ফার্স্ট রূপ হচ্ছে হাঁটা, ওয়াক, ওয়াক। তারপর বাকি পড়ে রইলো কি, প্রতিদিন, ডেইলি। বাট এই বাক্যটা কিন্তু সঠিক হলো না। টেন্সের আরো একটি নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে সাবজেক্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে ভার্বের সাথে একটা এস বা ইএস যোগ হয়, তাহলে ওয়াকের সাথে আমাদের হবে ওয়াক্স, তাহলে হি ওয়াক্স ডেইলি। এইবার বাক্যটা কমপ্লিট হলো। এবার আমি একটু ছোট্ট করে নেগেটিভটা বর্ণনা করে দিই। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট এরকম হবে যে সে প্রতিদিন হাঁটে না। এবার দেখো না জুড়ে দিলে সেটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। আমি ছোট করে নেগেটিভটা আলোচনা করে দিচ্ছি। তাহলে এই বাক্যটাকে এখন আমরা যদি নেগেটিভে রূপান্তর করি, মানে ট্রান্সলেশন করি, তাহলে আমাদেরকে একটু ভিন্ন ধরনের রুলস ফলো করতে হবে। সেটা হচ্ছে যে সাবজেক্ট, তারপরেই ডু অথবা ডাজ, তারপরে নট, তারপরে ভার্বের ফার্স্ট রূপ, তারপরে অবজেক্ট। এইরকম একটা রুলস আমাদের ফলো করতে হবে। তো এই বাক্যটাকে যদি আমি এখন নেগেটিভে লিখি, তাহলে এরকম হবে হি। এবার এখানে আমি ডু লিখবো না ডাজ লিখবো। সো থার্ড সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে আমাদের ডাজ বসাতে হবে। সো ডাজ নট। তারপর কি রয়েছে দেখো, ভার্ব ওয়াক। এখানে কিন্তু আর ওয়াক্স হবে না, এখানে কিন্তু এস বা ইএস যোগ হবে না, কারণ এখানে ডাজ আমরা বসেছি, তাই আর এখানে ভার্বের সাথে এস বসাতে পারবো না। বাকি পড়ে থাকলো ডেইলি, ডেইলি লিখে বাক্যটা কমপ্লিট। ক্লিয়ার? এবার এই বাক্যটাকে যদি আমি নেগেটিভ করি, যে আমি প্রতিদিন ভাত খাই না, তাহলে কি হবে? তাহলে হবে এইরকম যে আই। এবার দেখো এখানে আছে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, সো তাহলে ডু ডাজ থেকে আসবে এখানে ডু, তারপরে নট, তারপরে হবে ইট, ভার্ব ভার্ব, তারপরে হচ্ছে রাইস, তারপরে ডেইলি। এইভাবে নেগেটিভ তৈরি করতে হবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এবার আমি কন্টিনিউয়াসে আসি। কন্টিনিউয়াসে দেখো আমি এখন ভাত খাচ্ছি, এই বাক্যটিকে যদি ইংরেজিতে ট্রান্সলেশন করতে হয়, তাহলে একটা রুলস আমাকে ফলো করতে হবে। সেটা হচ্ছে যে সাবজেক্ট, তারপরেই আমাকে অ্যাম, ইজ এবং আর, সাবজেক্ট অনুসারে এখানে আমাকে একটা বেছে নিতে হবে। দেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে,
তারপরে অবজেক্ট থাকলে সেটা বসবে এবং বাকি যে সমস্ত জিনিসগুলো থাকবে সেগুলো বসাতে হবে। এই হচ্ছে অ্যাফার্মেটিভের একটা নিয়ম। আমি এখন ভাত খাচ্ছি, এই খাচ্ছি ভার্বটাকে যদি আমি প্রশ্ন করি যে কে খাচ্ছে, তাহলে উত্তর হিসেবে পাবো আমি, আর আমি ইংরেজি হচ্ছে আই। আয়ের পরে অ্যাম ইজ আর থেকে বসবে অ্যাম, এবং নিয়ম অনুযায়ী ভার্বের সাথে আইএনজি, ভার্ব হচ্ছে খাচ্ছি, ওটা হবে ইটিং, ইট থেকে হলো ইটিং। তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি খাচ্ছি, ভাত, রাইস, এবং বাকি পরে থাকলো এখন নাও দিয়ে ফুল স্টপ হবে, আই এম ইটিং রাইস নাও। এই হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার আমরা যদি নেগেটিভ তৈরি করি তাহলে খুবই সহজ, সেটা হচ্ছে যে অ্যাম ইজ আর এর পরেই আমাদেরকে একটা নট ব্যবহার করলে নেগেটিভ হয়ে যাবে। বাক্যটা এরকম হবে, আমি এখন ভাত খাচ্ছি না, তাহলে কি হবে, আমি এখন ভাত খাচ্ছি না। এই বাক্যটা ট্রান্সলেশন দেখে নাও, খুবই সহজ। এই যে আই অ্যাম নট, নটটা কোথায় বসলো, হেল্পিং ভার্বের পরে, যে হেল্পিং ভার্বটা রয়েছে অ্যাম ইজ আর, সেই হেল্পিং ভার্বের পরে নট বসলো। তারপরে ইটিং রাইস নাও। সেম এই বাক্যটা যেভাবে তৈরি করেছি সেম এই বাক্যটাও তৈরি হলো, বাট শুধু নেগেটিভের জন্য নটটা প্রপার জায়গাতে আমাদের বসাতে হবে, আর প্রপার জায়গাটা হচ্ছে কি হেল্পিং ভার্বের পরে। ওকে, এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের এক্সাম্পলটা। নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কি আমি ভাত খেয়েছি। প্রেজেন্ট পারফেক্টের রুলসটা আমি এখানে লিখে দিই তোমাদের, যে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসবে, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3, তারপরে অবজেক্ট, তারপরে যা থাকবে সেগুলো বসবে। এই হচ্ছে নিয়ম। ওকে, এই নিয়ম অনুসারে এখন এই বাক্যটাকে আমি ইংরেজিতে ট্রান্সলেশন করে দেখাচ্ছি। দেখো আমি এখন ভাত খেয়েছি, সাবজেক্ট নিয়ে আসতে হবে প্রথমে। সাবজেক্ট হচ্ছে কে খেয়েছে, উত্তর হচ্ছে আমি, তাহলে আই হচ্ছে সাবজেক্ট। আয়ের পরে কি বসে, হ্যাভ না হ্যাজ, বসে হ্যাভ, আই হ্যাভ। ভার্বের থার্ড ফর্ম, ভার্ব হচ্ছে খাওয়া, ইট থেকে হবে ইটেন। তারপরে কি রয়েছে, অবজেক্ট, কি খেয়েছি, ভাত, হবে রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এই হচ্ছে বাক্য। এবার এই বাক্যটা অ্যাফার্মেটিভ হলো। এইবার আমি ভাত খেয়েছি, নেগেটিভ যদি করি তাহলে হবে এরকম যে আমি ভাত খাইনি। একটু লক্ষ্য করো এখানে, আমি ভাত খাইনি, খাইনি, এরকম পাবো। ক্রিয়াটা কিরকম পাবো, আমি ভাত খাইনি। সো এই যে খাইনি নেগেটিভ অর্থটা এইরকম তোমরা তিনটা টেন্সে পেয়ে থাকবে, আর ওটা নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও মেকিং করে দেবো যাতে এই ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। সো নেগেটিভের সময় আমাদেরকে কি ব্যবহার করতে হয়, নট। আর নট প্রপার জায়গা হচ্ছে কি যে হেল্পিং ভার্বের পরে। আমি এখানে লিখে দিলাম যে এই জায়গাটাতে নট বসবে, মানে হ্যাভ অথবা হ্যাজ যেটা বসবে তারপরেই নট বসাতে হবে। বাক্যটা এরকম হবে, আমি এখানে লিখছি আই হ্যাভ, তারপরেই নট হবে, এটা হেল্পিং ভার্ব, আর তারপরেই নট বসানো হলো। আই হ্যাভ নট ইটেন, ভার্বের থার্ড ফর্ম রাইস, আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। এই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। একসঙ্গে কিন্তু দুটো দেখাচ্ছি, হ্যাঁ বাচক এবং না বাচক। ক্লিয়ার? এবার বাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা রয়েছে, এটা দেখে নাও। এই টেন্সের নিয়মটা হচ্ছে যে সাবজেক্ট বসবে প্রথমে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুসারে, তারপরে একটা বিন বসাতে হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট, তারপরে যা আছে সেগুলো একে একে বসিয়ে দিতে হবে। তবে এই টেন্সে আর একটা জিনিস ভালো করে দেখে নাও, ফর এবং সিন্স এই দুটো ব্যবহার হয়, ফর এবং সিন্স ব্যবহার হয়। তো কোথায় ফর কোথায় সিন্স সেটা আমি একটু পরে আমি আলোচনা করছি। প্রথমে আগে টেন্সটা কমপ্লিট করে নিই, মানে এই বাক্যটাকে ট্রান্সলেশন করে নিই। দেখো সাবজেক্ট বের করতে হবে প্রথম, খাচ্ছি, কে খাচ্ছে, আমি। সো আমি একটু এদিক থেকে টেনে লিখছি, আমি, আই। আয়ের পরে হ্যাভ হ্যাজ থেকে হবে
হ্যাভ, আই হ্যাভ। তারপরে দেখো হ্যাভের পরে বলেছে বিন, বিন। তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব হচ্ছে খাচ্ছি, ইটিং, ইটিং, আই হ্যাভ বিন ইটিং। তারপরে অবজেক্ট, কি খাচ্ছি, ভাত, রাইস, রাইস। তারপর আর কিছু আছে, নেই। তবে শেষের দিক থেকে বসাতে বসাতে চলে আসো। ধরে, একটা ঘন্টা ধরে, তাহলে হবে এরকম, ফর অ্যান আওয়ার দিয়ে ফুল স্টপ। তাহলে আই হ্যাভ বিন ইটিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। এই হচ্ছে হ্যাঁ বাচক। নেগেটিভ যদি হয় তাহলে কি হবে, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি না। এই খাচ্ছি তারপরেই হয়ে যাবে না। এটা খুব সহজ। ওকে, না শব্দটা এখানে বসিয়ে দিলে হয়ে যায়, গেল। ঠিক একই রকম ভাবে এখানে হ্যাভের পরে যদি আমরা নট বসাই তাহলেই আমাদেরও নেগেটিভ হয়ে গেল, যে আই হ্যাভ নট বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। অনেকে ভুল করে থাকো যে বিনের পরে নট বসাও, বাট সেটা বিনের পরে বসবে না, বিনের আগে বসবে। সেটার থেকে ভালো কথা হচ্ছে যে হ্যাভের পরে বসাতে হবে। ওকে, হ্যাভের পরে নট বসাতে হবে। এ হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল এবং ট্রান্সলেশন। এবার এখন আমি একটু ফর আর সিন্সটা নিয়ে আলোচনা করি। সিন্স কোথায় বসবে আর ফর কোথায় বসবে? ফর বসবে পিরিয়ড অফ টাইমে বোঝাতে, আর সিন্স বসবে পয়েন্ট অফ টাইম বোঝাতে। এখন কথা হচ্ছে পয়েন্ট অফ টাইম কি আর পিরিয়ড অফ টাইম কি। পয়েন্ট অফ টাইমটা আগে বুঝে নাও, তারপরে পিরিয়ড অফ টাইমটা বুঝতে পারবে। দেখো, আমাদের একটা সপ্তাহের মধ্যে কতগুলো দিন রয়েছে? 7টা দিন রয়েছে। তার মানে 7টা পয়েন্ট, তার মানে 7টা পয়েন্ট। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই যে বারগুলো, আমি যদি বলি আমি রবিবার থেকে পড়াচ্ছি, তাহলে রবিবার থেকে, এই যে রবিবার, এই রবিবার হচ্ছে কি একটা পয়েন্ট। সে সোমবার থেকে কাজ করছিল, সোমবারটা একটা পয়েন্ট। তো 7টা পয়েন্ট গেল। মাস কটা রয়েছে? 12টা, তাহলে 12টা পয়েন্ট। ঘড়ির ঘন্টা কটা রয়েছে? 12টা, 12টা পয়েন্ট। আমি এইরকম বললাম যে আমি দুপুর 1টা থেকে ভিডিও তৈরি করছি, তাহলে এই অর্থে আমাদের সিন্স বসবে। কিন্তু যদি আমি বলি এরকম যে আমি 1 ঘন্টা ধরে ভিডিও তৈরি করছি, তাহলে সে অর্থে ফর বসবে, কারণ এখানে কোনো পয়েন্ট উল্লেখ করা হচ্ছে না, একটা ঘন্টার কথা বলা হচ্ছে। ওকে, এরকম চাইল্ডহুড, তারপর হচ্ছে এদিকে বার্থ, জন্ম থেকে, শৈশব থেকে, কৈশোর থেকে, এগুলো একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। তো সকাল থেকে, দুপুর থেকে, রাত থেকে, ভোর থেকে, এগুলো হচ্ছে পয়েন্ট। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের পয়েন্ট অফ টাইম। আর পিরিয়ড অফ টাইমটা হচ্ছে যে 2 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে, 2 দিন ধরে, 3 দিন ধরে, 2 সপ্তাহ ধরে, 3 সপ্তাহ ধরে, এইরকম একটা, বা 2 সপ্তাহ থেকে, এরকম বোঝাবে। বাট এখানে কিন্তু থেকে অর্থে সিন্স করলে হবে না, এখানে ফর করতে হবে। তো এইভাবে ফর এবং সিন্সের ব্যবহার করা হয়ে থাকে।